লোকাল ট্রেনে যাত্রা কতটা যে আনন্দদায়ক হতে পারে তা আজকের ভ্রমণে দেখা যাবে। ভ্রমণে আরও থাকবে বুড়িমারি সীমান্ত, 3 বিঘা করিডোর এবং তিস্তা ব্যারেজ। চলুন যাত্রা শুরু করি। লালমনিরহাট রেলওয়ে বিভাগ হওয়ার জন্য আশেপাশে যা দেখি সবই রেলের কিছু না কিছু। রেলের মাঠ, এখানে দেখলাম খেলা হচ্ছে, এক মাসের মধ্যে কিন্তু খেলা হচ্ছে। রেলের মাঠ, তারপর রেলের ভবন, রেলের সিনেমা হল গতকালকে রাত্রে দেখছি, যেটাকে আমরা জমিদার বাড়ি মনে করছিলাম, কিন্তু সেটি সিনেমা হল, যদিও এখন আর চলে না। এই যে শহীদ মিনার, এটাও বাংলাদেশ রেলওয়ে। আজকে আমি সোলো ট্রাভেলার না, আজকে আমার সাথে সফর সঙ্গী হিসেবে আছেন অপূর্ব ভাই, তো আছেনই, পুরনো ব্যক্তি। আর তাছাড়া আমার সহপাঠী আছেন রশিদ ভাই, তাছাড়াও আরেকজন ব্যক্তি আছেন, তিনিও এখানকার স্থানীয় একজন ব্যক্তি। তো এই আমরা 4 জন মিলে আজকের সফর শুরু করতে যাচ্ছি। তো চলে এসেছি লালমনিরহাট স্টেশনে। এখন সময় ঘড়িতে সকাল 8টা বেজে 3 মিনিট। ট্রেন ধরবো লোকাল বুড়িমারির উদ্দেশ্যে। চলে আসলো বুড়িমারি কমিউটার 1। এটা তো তা ঠিক। বুড়িমারি কমিউটার, যা ট্রেন নাম্বার 65-66 এবং 71-72, বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত একটি মিটার গেজ কমিউটার ট্রেন। এটি লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে বুড়িমারি স্টেশন পর্যন্ত চলাচল করে। এই ট্রেনের বিরতি স্টেশনগুলো হচ্ছে রইসবাগ, আদিতমারি, নামুরিরহাট, কাকিনা, তুষভান্ডার, ভোটমারি, শহীদ বোরহান উদ্দিন রেলওয়ে স্টেশন, হাতিবান্ধা, বড়খাতা, বাউরা, আলাউদ্দিননগর, পাটগ্রাম এবং সর্বশেষ বুড়িমারি স্টেশন। রইসবাগ আদিতমারি স্টেশনে। সকালে গেছি না কমিউটার 2। ওই লোকাল ট্রেনটার জন্য আমাদের এখানে সামান্য কিছু সময় বিলম্ব হলো এবং সেই ক্রসিংটা হয়ে গেল, সেই ট্রেনটা চলে গেল, কিন্তু আমরা এখনো যেতে পারছি না, হয়তো কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। এই হচ্ছে আদিতমারি স্টেশনের টিকিট কাউন্টার ঘর। এই যে টয়লেট স্টেশনের পাশেই থাকে সাধারণত।
স্টেশনের কাছাকাছি। আর এই কাকিনাতে আছে বিখ্যাত কাকিনা জমিদার বাড়ি। এই হচ্ছে তুষ ভান্ডার স্টেশন। তুষ ভান্ডার স্টেশনে এসে ছোট্ট একটি বিরতি ছিল, এই 1.5 থেকে 2 মিনিটের মতো। চলে আসলাম এই ভোটমারি স্টেশনে। ভোটমারি স্টেশনেও আমার কাছে মনে হচ্ছে ছোট একটি বিরতির পরেই 2-1 মিনিট পরেই ট্রেন ছেড়ে দেবে। তবে ভোটমারি স্টেশনে যাত্রী সংখ্যা অন্যান্য স্টেশনের থেকে তুলনামূলক কিছুটা বেশি। চলে আসলাম হাতিগন্ধা স্টেশনের একদম কাছাকাছি। হাতিগন্ধা স্টেশনে ছোট্ট একটি বিরতি হবে। বড় খাতা স্টেশনের কাছাকাছি। চলে আসলাম বাউরা স্টেশনে। এই বাউরার পরেই আছে পাটগ্রাম। বাউরা স্টেশনটাও সুন্দর, প্ল্যাটফর্ম বেশ বড়। অপূর্ব ভাই বাউরা স্টেশনের নামের সামনে ছবি তুলবে, তাই সেই দৌড়, কারণ ট্রেনগুলো ছেড়ে দিচ্ছে। তারা খুবই অ্যাক্টিভ। এই ট্রেনে বসার ব্যবস্থা যেমনই হোক, যাত্রাপথের দৃশ্য, ট্রেনের সময়ানুবর্তিতা, আশেপাশের সাধারণ যাত্রী, সব কিছু মিলে আজকের ভ্রমণ আমার পছন্দের শীর্ষ তালিকায় থাকবে। এই শীতের মধ্যে এবং কুয়াশার মধ্যে হুইসেল বাজিয়ে আমাদের ট্রেন এগিয়ে চলেছে পাটগ্রামের দিকে। আর কিছুক্ষণের মধ্যে আমরা পাটগ্রামে প্রবেশ করব। চলে আসলাম পাটগ্রামে।
আবারও সেই পাটগ্রামের সামনে একটা ছবি উঠবো, এই জন্য দৌড়। এই পাটগ্রাম স্টেশনে অনেক যাত্রী উঠছে, তাই এখানে মনে হয় 1-2 মিনিটের কিছু বেশি সময় ট্রেনটি দাঁড়িয়ে আছে। স্টেশনে এখনো বেশ ভিড়। ঢাকা চট্টগ্রামের বা উন্নত যে ট্রেনগুলো আছে, অনেক আন্তনগর ট্রেনেও আমি যে মজা পাইনি, তবে যাত্রার শান্তি বা মজা যাই বলি না কেন, এগুলো পেয়েছি আমি কয়েকটা ট্রেনে। সেটা হচ্ছে এই যে উত্তরবঙ্গের এদিকের কিছু লোকাল ট্রেন, যেমন এই যে পার্বতীপুর লালমনিরহাটের এটা, এবং বগুড়ার দিকের কিছু ট্রেন আছে এই ট্রেনগুলা, আর হচ্ছে রহনপুর, এর উপরে আর কোনো ট্রেন সার্ভিস হয় না। এই ট্রেনগুলো লোকাল বা কমিউটার যাই হোক না কেন, এরকম হলেও এদের সার্ভিস এত ভালো, যাত্রা খুবই আরামদায়ক এবং যাত্রা করে শান্তি পাওয়া যায়। রাস্তার মধ্যে বসে থাকতে হয় না, অশান্তি লাগে না। বুড়িমারির এরকমই একটা স্তম্ভর কাছে আমি একটা ছবি পেয়েছিলাম। সেই ছবিটা আমার কাছে যদি আমি খুঁজে পাই আমি আপনাদের দেখিয়ে দেবো। সেটা সম্ভবত আমাদের মুক্তিযুদ্ধের সময়কার বা মুক্তিযুদ্ধের সমসাময়িক সময়ের একটি তোলা ছবি। এখানে বুড়িমারি লেখা ছিল এবং তার সামনে একজন মুক্তিযোদ্ধা বা এমন কেউ দাঁড়িয়েছিল। তো এই হচ্ছে শেষ স্টেশন, এরপরেই হচ্ছে 0 পয়েন্ট এবং তারপরে হচ্ছে ভারত সীমান্ত বা ভারতের সীমানা শুরু। তো বুড়িমারি স্টেশনে আমরা একটু সামনে যাই, এদিকে ঘুরে দেখি। এই যে বুড়িমারির হচ্ছে এটা পুরাতন স্টেশন ভবন, মানে স্টেশনের ভবন দেখে বোঝা যাচ্ছে যে ব্রিটিশদের করা। এখানে টিকিট বিক্রয় করা হয়, যে টিকিট কাউন্টার ঘর, তবে এই ঘরে এখন আর টিকিট বিক্রি করা হয় না, মানে এটা এখন অব্যবহৃত হয়ে গেছে। ওই পুরাতন যে ভবনটা ব্রিটিশদের করা, সেই ভবন এখন বাতিল হয়ে গেছে, ওখানে আর ব্যবহার হয় না। এই যে এখন ব্যবহার হয় বুড়িমারি স্টেশনের এই ভবন, এবং এই হচ্ছে টিকিট কাউন্টার ঘর, এখানে টিকিট দেওয়া হয়। বুড়িমারি স্টেশনটা ঘুরে ভালোই লাগলো, ব্রিটিশদের কিছুটা হলেও ছোঁয়া আছে, এবং সেই সময়ই এই প্রান্ত পর্যন্ত ব্রিটিশ সরকারের নজর গিয়েছিল। এবং আমি যতটুকু জানি তখনও সম্ভবত এখানে পাথরের যে বিভিন্ন কারবারি, সে কারবারি ছিল, তবে পাথরের থেকে পাটের কারবারি আরও বেশি থাকতে পারে এই পাটগ্রাম এলাকায়। বর্ডার এলাকার বিভিন্ন গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে, এগুলো বর্ডার পার হয়ে হয়তো যাবে ওই পারে। বুড়ির হোটেল কই ফেলায় আসলাম নাকি? আচ্ছা ঠিক আছে। এই যে এখানে ভারত প্রবেশের জন্য বিভিন্ন ট্রাক দণ্ডায়মান, মানে তারা সিরিয়াল দিয়ে আছে। এই হচ্ছে বুড়িমারি স্থলবন্দরের পোর্ট অফিস। এখান থেকেই পাসপোর্টে যে সিল নেয়ার, এখানে এই পোর্ট দিয়ে কেউ যাতায়াত করতে চান তাহলে এখান থেকে সিল নিতে হয়। কোনটা? ওই যে দূরে যে দেখা যাচ্ছে লাইটগুলো জ্বলছে, মানে সড়ক বাতি। এটা অবশ্য ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে, কারণ এখানে অনেক কুয়াশা। সেই সড়ক বাতিগুলো হচ্ছে সম্পূর্ণ ভারতের মধ্যে। আমরা একদম সীমান্ত এলাকাতেই আছি।
ভুট্টা ক্ষেত কি পুরাটাই বাংলাদেশ যতদূর দেখা যায়? পুরা বাংলাদেশ। আর ওই যে ভুট্টা ক্ষেতের পরেই হচ্ছে মানে ভুট্টা ক্ষেতের যে ডান পাশ দিয়ে যা গেছে সব সীমানা ভারতের। হ্যাঁ বাঁশঝাড়, বাঁশঝাড়, হ্যাঁ হ্যাঁ বাঁশঝাড় ইন্ডিয়া। এই যে এখানে বাঁশ দিয়ে দেওয়া আছে, যদিও এই বাঁশের পর এখানে হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের চেকপোস্ট এবং এটাই একদম সীমানা, মানে এখানে একদম 0 পয়েন্ট। তো এখানে এই যে বর্ডার গার্ড যাদের দেখা যাচ্ছে সদস্য, এই পর্যন্তই যাওয়া যায়। তো সীমান্তে আসলে সবসময় যে অনুভূতি, তেমন একটা অনুভূতি তো কাজ করেই, যে একদম এই যে ভারত, আমার বাম পাশে দেখা যাচ্ছে ভারত আর ডান পাশে হচ্ছে বাংলাদেশ। এখন সেই সীমান্তে অবস্থান করছি। এখানে আমাদের পতাকা টাঙানো আছে, পতাকার কাছে এখানে কিছুক্ষণ দাঁড়াবো, দাঁড়িয়ে তারপর এখান থেকে বিদায় নেব। হচ্ছে এখানে বর্ডার গার্ড সদস্য যারা ছিলেন তারা সহৃদয়বান হলেন যে আমরা বেড়াতে এসেছি, সেই জন্য একদম এই যে ওয়েলকাম টু ইন্ডিয়া এই পর্যন্ত আসার সুযোগ করে দিলেন। এই হলো বুড়ির হোটেল, এখানে এই গাড়িগুলোর পিছনে আছে। আমরা এখন বুড়ির হোটেলে খেতে যাচ্ছি না, তাই আর বুড়ির হোটেল দেখাতে পারলাম না। এখানে অনেক বাস কোম্পানি আছে, মানে অনেক বাস কোম্পানির বাস একেবারে ঢাকা থেকে সরাসরি বুড়িমারি পর্যন্ত আসে। এই হচ্ছে বুড়িমারি বাজার, এবং এই বুড়িমারি বাজার থেকে আমি যেটা দেখলাম যে এখান থেকে এই যে খোলা ভ্যান আছে, মানে নাড়া ভ্যান, তারপরে ব্যাটারি চালিত গাড়িও আছে, তারপরে এখানে মোটর সাইকেলও পাওয়া যায়, মানে পাঠাও সার্ভিস কাইন্ড অফ। অঙ্গরপোতা দহগ্রাম যাচ্ছি এই যে ব্যাটারির গাড়িতে করে। এ হচ্ছে দহগ্রাম, তারপরে অঙ্গরপোতা। এখানে একটা বেলি ব্রিজ পড়েছে, এই জন্য নেমেছি। এখানে আপনারা চাইলে গাড়ি বা এরকম ভ্যান ভাড়া করে অথবা ব্যাটারি চালিত এমন যানবাহন নিয়েও আপনারা চাইলে আসতে পারেন। এই বেলি ব্রিজটা দেখতে ভালোই লাগছে। এটা কি আত্রাই নাকি ধরলা নদীরই কোনো শাখা? সামনেই হচ্ছে 3 বিঘা করিডোর। তো এখানে চলে আসলাম। এই যে এখানে দেখা যাচ্ছে অঙ্গলপোতা 9 কিলোমিটার, দহগ্রাম 6 কিলোমিটার, আর এই হচ্ছে সেই 3 বিঘা করিডোর। এই সামনেই এই করিডোরের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। করিডোরটা আমাদের, এবং দুই পাশের যে ভূমি, সেই ভূমি কিন্তু সম্পূর্ণই ভারতের। তো সেখানে ছবি তোলা নিষেধ, সেজন্য আমি ছবি তুলছি না। এখান থেকে যা দেখা যাচ্ছে এটা দেখেই আপনাদের কিছুটা হলেও আপনাদের ধারণা হবে যে জায়গাটা কেমন। এই হচ্ছে 3 বিঘা করিডোরের বাংলাদেশের এই প্রান্ত, মানে ওই প্রান্তে হচ্ছে যে পাটগ্রামের প্রান্ত, আর এই প্রান্তে হচ্ছে যে প্রান্ত আমরা পার হয়ে আসলাম। এই হচ্ছে করিডোর, এই করিডোর দিয়ে আমরা পার হয়ে আসলাম। তো করিডোরটা কিন্তু সুন্দর, মানে 3 বিঘা হচ্ছে শুধু রাস্তাটাই, এবং রাস্তার পাশে যে লাইটগুলো, রাস্তার পাশে যে গাছগুলো, সেগুলো ভারতের সীমানার মধ্যে। আমাদের সীমানাটা হচ্ছে শুধুমাত্র যে আমরা রাস্তাটা দিয়ে আসলাম। চলে আসলাম, এটা হচ্ছে অঙ্গরপোতা 0 পয়েন্ট, এবং আমার পিছনে হচ্ছে সীমান্ত ফাঁড়ি, এবং এদিকে সীমান্ত শেষ, এরপর থেকে ভারতীয় সীমান্ত শুরু। এখানে এই মসজিদে আসলাম সালাত আদায়ের জন্য। এই মসজিদের পরেই হচ্ছে ভারতের সীমানা, মানে এমন একটা মসজিদে সালাত আদায় করার মধ্যে একটা অন্যরকম আনন্দ কাজ করে, যে ঠিক এই মসজিদটি শেষ সীমানা, এর পরের থেকেই ভারত শুরু। মানে এখানে এই যে বিজিবি যে ক্যাম্প দেখা গেল, ঠিক তার পাশেই হচ্ছে মসজিদ। এই এলাকার সিজনাল একটা পিঠা, এই পিঠাটা আমাকে খেতে বলা হলো, এটা নাকি খুবই টেস্টি।
আমি আপনাকে চিনছি। এই রাস্তা ধরে এখন এই যে মসজিদের পাশ দিয়ে এদিক দিয়ে 600 মিটার পর্যন্ত যাওয়া যাবে। 600 মিটার পর হচ্ছে একদম সীমানা শেষ। এই যে এই মাঠে আবাদ হচ্ছে, এই আবাদ হওয়া যে মাঠ, এই মাঠের পরেই একটি বর্ডার আউটপোস্ট দেখা যাচ্ছে। এটা হচ্ছে বিএসএফ এর বর্ডার আউটপোস্ট। এই হচ্ছে একটা সীমানা পিলার। এই যে এটা হচ্ছে বাংলা, আর এই যে আমি এখন ভারতের মধ্যে। এই যে IND ইন্ডিয়া লেখা। চলে আসলাম একদম অঙ্গর পোতার যে মাইল পোস্ট আছে সেখানে। এদিকে আর সীমানা কত দূর? এদিকে আর কত দূর আছে সীমানা? অঙ্গরপোতা 0 পয়েন্ট থেকে আরেকটু সামনে দেখা যাচ্ছে একটা সীমানা পিলার, এবং সেখানে একটি সাদা পতাকাও দেয়া আছে। সেই পর্যন্ত হচ্ছে আমাদের এই রাস্তার শেষ সীমানা। যদিও এটা রাস্তা না, এটা মাটির একটা রাস্তা। তো সেই পর্যন্ত যাই। পিলারটা ওইখান থেকে সোজা একদম। আচ্ছা, এইখানে একটা পিলার, আর এই যে ওই মাথায় এইদিকে হচ্ছে আর একটা পিলার। তার মানে সেই হিসেবে এই যে এখন যে আইল দিয়ে আমরা যাচ্ছি, এই আইলটাও কিন্তু ভারতের অংশই হয়ে যায়। যদিও এই প্রান্তে যেই আবাদ ভূমি দেখা যাচ্ছে, এই আবাদ ভূমিটা আমাদের দেশের মানুষরাই আবাদ করে। ভুট্টা লাগানো হয়েছে। এই হচ্ছে সম্পূর্ণরূপে ভারতীয় সীমান্ত। ওখানে বিএসএফ দেখা যাচ্ছে। বিএসএফও একদম এই ক্ষেতের মধ্যে নেমে গেছে। আর এই সামনে হচ্ছে চা বাগান। আমাদের এখানে আসতে পারে, আমরা যাইনি আর কি, আমরা আবার পাসপোর্ট ছাড়া যাই না। এই যে দেখা যাচ্ছে সাদা পতাকা এবং সীমানা পিলার। আর ওই পাশে দেখা যাচ্ছে ভারতীয়, এখানে হয়তো তাদের কোনো একটা হাইওয়ে হতে পারে, সেই হাইওয়ে দিয়ে পণ্যবাহী ট্রাক চলাচল করছে। বাংলাদেশে ইন্ডিয়ায় কথা করছে। আন্তনগর করতোয়া ট্রেন বুড়িবাড়ি থেকে 7টা যাচ্ছে। তিস্তা ব্যারেজ হল বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প। এই প্রকল্পটি নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও দিনাজপুর জেলার 5,40,000 হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করে। এই সেচ প্রকল্পটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। বাংলাদেশের উত্তরাঞ্চল খরাপীড়িত এলাকা হওয়ায় তৎকালীন ব্রিটিশ আমলেই 1937 সালে তিস্তা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়, তবে তখন সেটি কার্যকর হয়নি। এরপর মূল পরিকল্পনা গ্রহণ করা হয় 1953 সালে। পরবর্তীতে 1979 সালে তিস্তা ব্যারেজ নির্মাণের কাজ শুরু হয় এবং 1990 সালে এর কাজ শেষ হয়, এবং একই বছর 5 আগস্ট এর কার্যক্রম চালু করা হয়। লালমনিরহাট ও নীলফামারী জেলার অন্যতম একটি পর্যটন কেন্দ্র হচ্ছে তিস্তা ব্যারেজ। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তিস্তা ব্যারেজের উজানে বাঁধ দিয়ে ঘেরা কৃত্রিম জলরাশি, সেচ বাইপাস খাল, বনায়ন আর পাথর দিয়ে বাঁধানো পাড়, সব মিলে এক মনোরম পরিবেশ। শীতকালে এখানে প্রচুর অতিথি পাখির আগমন ঘটে। এই যে তিস্তা ব্যারেজ, তিস্তা ব্যারেজের পাশে এখানে একদম নদীর মাছ বিক্রি করা হচ্ছে, কিন্তু দাম এরা অনেক বেশি যাচ্ছে। 1000 টাকা কেজি আড়াই মাছ। দেখা যাচ্ছে একেবারে জীবিত। এই সুন্দর তিস্তার পাড় থেকে
আজকের মতো এখন বিদায় নিচ্ছি, কারণ সন্ধে প্রায় হয়ে আসছে। আবারও চেষ্টা করতে হবে ট্রেন ধরার জন্য, যাতে ট্রেন ধরে ফিরে যেতে পারি লালমনিরহাটের দিকে। তাই আজকে আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি। তিস্তা ব্যারেজ ভ্রমণ শেষে ফিরে আসি লালমনিরহাট। শীতের রাতে খিচুড়ি, হাড্ডি, আঠা আঠা খিচুড়িটা। আজকে এসেছি খিচুড়ি আর মাংস খেতে। খিচুড়ি আর মাংস খেতে এসে এই শিউলি রেস্টুরেন্টে, এটা মাংস না, এটা খিচুড়ির মধ্যে ছিল। খিচুড়িটা আঠালো এবং স্বাদের কথা কি বলবো, আমি এখনো মাংসই নিইনি, 1 প্লেট খিচুড়ি আমার খাওয়া হয়ে গেছে। আশা করি এবার বুঝতে পেরেছেন যে খিচুড়ির স্বাদটা কেমন। পরদিন সকালে লালমনিরহাট থেকে আবারও ভেঙে ভেঙে কয়েকটি ট্রেন ধরে চলে যায় পার্বতীপুর। এটা হচ্ছে সেই সিক লাইন। সিক লাইন মানে অসুস্থতার লাইন, সিক মানে অসুস্থ, লাইন মানে লাইন। তো এখানে যে কোনো গাড়ি যদি প্রাথমিকভাবে যে চিকিৎসা দেওয়া লাগে বা সামান্য কিছু ড্যামেজ বা ক্ষতিগ্রস্ত হলে সেই ক্ষতিগুলো মেরামত করার জন্য লালমনিরহাটের এই জায়গাতে আসে। আর ক্ষতি যদি বেশি হয় সেক্ষেত্রে তো সৈয়দপুরে যাওয়া ছাড়া আর কোনো সুযোগ নেই। লালমনিরহাট স্টেশনের আরও একটি ভবন, এই ভবনটা বেশি সুন্দর বা আকর্ষণীয়। সান্তাহার বোনারপাড়া হয়ে এই যে লালমনিরহাট পর্যন্ত চলাচলকারী এই ট্রেনটি হলো পদ্মরাগ এক্সপ্রেস। পদ্মরাগ কমিউটার। তিস্তা জাংশনের এই যে ডান পাশের যেই লাইনটি এখন দেখা যাচ্ছে, এই লাইনটি চলে গেল সরাসরি কুড়িগ্রাম।